गुड मर्निंग। आज के आमी आलोचना करते जाচ্ছি निर्वाचनी संस्कार इलेक्टोरल रिफर्मस। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সাফল্যের জন্যই দরকার হচ্ছে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, অর্থাৎ নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক দেশে। কেননা এই নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটেই সরকার নির্বাচিত হয়। কাজেই সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে সুদৃঢ় করার জন্য। এবং ভারতেও সংবিধান রচয়িতাগণ সেই কথা মনে রেখেই, যেহেতু নির্বাচন ব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম রক্ষাকর্তা হিসেবে গণ্য করা হয়, সেই কারণেই ভারতীয় সংবিধান যারা রচয়িতা তারাও ভারতীয় সংবিধানে একটি নিরপেক্ষ স্বাধীন সংস্থা ব্যবস্থা করেছেন, আর সেটি হলো নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনেরই হলো দায়িত্ব বা কাজ সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কোনো গণতান্ত্রিক দেশই সাফল্য লাভ করতে পারে না সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ছাড়া। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে দেখা যায় স্বাধীনতার পর থেকেই যে এই নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত হতে পারেনি, রাইট। এবং অভিজ্ঞতা প্রমাণ করে যে এই নির্বাচনী ব্যবস্থায় কালো টাকার প্রভাব, দুর্বৃত্তায়ন অর্থাৎ নির্বাচন সময়ে দাঙ্গা হাঙ্গামা, গুন্ডাবাজির পাশাপাশি বুথ দখল, রিগিং, ছাপ্পা ভোট এবং এছাড়াও দুষ্কৃতী ও মাফিয়াদের দৌরত্ব পরিলক্ষিত হয়েছে বারংবার বিভিন্ন নির্বাচনের সময়ে। তারপর কখনো কখনো দেখা গেছে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, তারপর দেখা গেছে সরকারি ক্ষমতার অপব্যবহার। অর্থাৎ সরকার ক্ষমতা অপব্যবহার বলতে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, যে মেশিনারি, সেগুলো শাসক দল ব্যবহার করে থাকে এবং সেই অভিজ্ঞতাও প্রমাণিত হয়েছে। সেটা অবশ্য সবসময় নয়, কখনো কখনো সেটা লক্ষ্য করা গেছে। এছাড়াও নির্বাচনের কমিশনের ওপর সরকারি একটা নিয়ন্ত্রণ। এবং ভারতবর্ষের নির্বাচন বিভিন্ন লোকসভা এবং বিধানসভার নির্বাচনেও এটা অভিজ্ঞতা প্রমাণ করেছে যে এই নির্বাচনেও ধর্ম ও জাতপাতের একটা ভূমিকা, অর্থাৎ জাতপাত ভিত্তিক, ধর্মভিত্তিক নির্বাচন অনেক সময় সেটা লক্ষ্য করা গেছে। তারপর হলো নির্বাচনী যে মামলাগুলো, সেগুলো নিষ্পত্তিতেও দেখা গেছে বিলম্বতা। তো এই সমস্ত কারণে, এবং দেখা গেছে যে অসম্ভব টাকার প্রভাব এবং পেশির প্রভাবও নির্বাচনগুলিতে লক্ষ্য করা যায়, রাইট। তো এই সমস্ত কারণেই ভারতবর্ষে এই নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য, নির্বাচন ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ করার জন্য, ত্রুটিমুক্ত করার জন্য, যাতে কোনো রকম এর ব্যাধি ত্রুটি না থাকে, নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ নিরপেক্ষ করে গড়ে তুলবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করা হয়েছে। তো এ যাবৎ যে সমস্ত কমিটি ও কমিশনগুলো স্থাপন করা হয়েছিল এই নির্বাচনী সংস্কারের জন্য, নির্বাচন ব্যবস্থাকে আরও বেশি স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য, সেই কমিটি বা কমিশনগুলো হলো, যেমন 1975-এ প্রথম কমিটি, তারাকুণ্ডে কমিটি, এটা গঠন করেছিল জয়প্রকাশ নারায়ণ 1975-এ, তারাকুণ্ডে কমিটি। অর্থাৎ আমি এখন যে কমিটিগুলো বলবো, কমিশনগুলো, এই সমস্ত বিভিন্ন সময়ে নির্বাচন ব্যবস্থার বিভিন্ন ত্রুটি লক্ষ্য করার পর, রাইট, এই সমস্ত কমিটি কমিশনগুলো গঠন করা হয়েছিল নির্বাচন ব্যবস্থাকে আরও বেশি নিরপেক্ষ এবং স্বচ্ছ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলবার জন্য, রাইট। নির্বাচনকে ফ্রি এবং ফেয়ার ইলেকশন যাতে হয়, সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে পরিচালনা করা যায়, তার জন্য এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য এই কমিটি ও কমিশনগুলো গঠন করা হয়েছিল। তো প্রথম কমিটি হলো তারাকুণ্ডে কমিটি, যেটা স্থাপিত করেছিল জয়প্রকাশ নারায়ণ 1975, রাইট। এই তারাকুণ্ড কমিটির প্রস্তাবে বলা হলো যে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা 3 করতে হবে, ভোটাধিকারের
বয়স হতে হবে 18, গণসংযোগের প্রধান মাধ্যম বেতার ও দূরদর্শনকে স্বশাসিত কর্পোরেশনের নিয়ন্ত্রণে আনতে হবে এবং প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলের নেতা এবং ভারতের প্রধান বিচারপতি এই 3 ব্যক্তিদের নিয়ে গঠিত একটি কমিটির পরামর্শ মতো রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবে এবং আরও অন্যান্য। এই সমস্ত হচ্ছে তারাকুণ্ডা কমিটির রিপোর্ট, রাইট। এবং তার পরবর্তীকালে দেখা গেল দীনেশ গোস্বামীর কমিটি, এটা স্থাপন করা হয়েছিল 1990। এরপরে দেখা গেল R.K. ত্রিবেদী ইলেকটোরাল রিফর্মস, এই প্রাক্তন নির্বাচন কমিশনার R.K. ত্রিবেদী, তিনিও নির্বাচনী সংস্কারের কিছু সুপারিশ করেছিলেন 1983। এবং তারপরেই হলো দীনেশ গোস্বামী কমিটি 1990, রাইট, 1990 দীনেশ গোস্বামী কমিটি। এই কমিটিতে যে সমস্ত সুপারিশগুলো করা হলো সেটা হলো যে 1981 সালের জনগণনার ভিত্তিতে লোকসভা ও বিধানসভাগুলির আসন সংখ্যার পুনর্বিন্যাস করা প্রয়োজন, নির্বাচনে রাজনৈতিক দলের ও প্রার্থীর সংখ্যা কমানোর জন্য কমিটি জাতীয় ও রাজ্য দলগুলির ক্ষেত্রে জামানো তথ্যের পরিমাণ বৃদ্ধি করার প্রস্তাব দেয়। তারপর এই দীনেশ গোস্বামী কমিটির রিপোর্টে বলা হয় একজন নির্বাচন প্রার্থীর 2টির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তারপর এই কমিশনের রিপোর্টে, এই দীনেশ গোস্বামী কমিটির রিপোর্টে বলা হয়, সুপারিশ করা হয় যে ভোট কেন্দ্রে জবরদখল, ভোটে কারচুপি করা, ভীতি প্রদর্শন করা বা ভোটদানে বাধা দেওয়ার জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আরও অন্যান্য সুপারিশসমূহ। এইগুলো দীনেশ গোস্বামীর কমিটির রিপোর্ট। মনে রাখবে, প্রথমে হলো তারাকুণ্ডা কমিটি 1975, তারপর হলো R.K. ত্রিবেদী নির্বাচনী সংস্কার, সেটা হলো 1983, তারপর হলো দীনেশ গোস্বামী কমিটি 1990, এরপরে হলো ভোরা কমিটি 1993, এই ভোরা কমিটির প্রতিবেদনে দেখা গেল যে রাজনীতিবিদ এবং যারা মাফিয়া গুন্ডা তাদের সাথে একটা যোগাযোগ, এবং মাফিয়ারাজ বিভিন্ন নির্বাচনে সেটা পরিলক্ষিত করা গেছে। ভোরা কমিটির প্রতিবেদনে বলা হলো যে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া দরকার। ভোরা কমিটি 1993, ভোরা কমিটিতেই বলা হলো যে এরকম একটা নেক্সাস, একটা যোগাযোগ দেখা গেছে যে কিছু কিছু রাজনীতিবিদ, কিছু কিছু মাফিয়া, কোনো সময় কোনো নির্বাচন ক্ষেত্রে দেখা গেছে যে মাফিয়াবাজ এবং গুন্ডাবাজও সেখানে অব্যাহত ইলেকশনের সময়, সেগুলো নিষ্পত্তি করতে হবে, সমাধান করতে হবে। এরপর হলো ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি 1998। মনে রাখবে, ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি এটাও গঠন করা হয়েছিল 1998 সালে, এবং এই ইন্দ্রজিৎ গুপ্তা কমিটির অনেকগুলো সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য, নির্বাচন ব্যবস্থাকে নিরপেক্ষ এবং স্বচ্ছ গড়ে তুলবার জন্য, বিশেষ করে স্টেট ফান্ডিং অফ ইলেকশনের যাতে স্টেট ফান্ডের ইউজ করা যেতে পারে কিছুটা, সেই ব্যাপারে তিনি সুপারিশ করেছিলেন এবং সেই ব্যাপারে সমস্ত পার্টি সেই ব্যাপারে একমত হয়েছিল, ঐক্যমত্যে পৌঁছেছিল। ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি 1998, এখানে স্টেট ফান্ডিং অফ ইলেকশনের কথা বলা হয়েছিল, রাইট। এছাড়াও ল কমিশন 1999, ব্যাপকভাবে এই নির্বাচনী সংস্কারের জন্য কিছু সুপারিশ পেশ করেছিলেন, রাইট। তাছাড়াও আছে সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমেও সুপ্রিম কোর্টও বিভিন্ন নির্বাচনী সংস্কারের সাজেশন, কিছু সুপারিশ করেছে। বিশেষ করে সুপ্রিম কোর্টের জাজমেন্ট 2002, অর্থাৎ ল কমিশনও দেখা গেছে এই নির্বাচনের সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছে এবং তার প্রস্তাব পেশ করেছে। এবং 2002-এ সুপ্রিম কোর্ট তার জাজমেন্টে তার জাজমেন্টে দেখা গেছে যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অনুসারে 2002-এর নির্বাচন প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কয়েকটি তথ্য পেশ করতে হয়, যেমন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সম্পত্তির হিসাব, প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি বা অপরাধ বিষয়ক মামলা আছে কিনা, প্রার্থীর আর্থিক ঋণ আছে কিনা, ভোট গ্রহণের সময় ইলেকট্রনিক ভোট মেশিন ব্যবহার করা হচ্ছে কিনা, এই সমস্ত সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট 2002 সালে, রাইট। এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি এবং কমিশন নির্বাচনী সংস্কারের জন্য তাদের
প্রতিবেদন পেশ করেছে এবং তার সাথে সাথে দেখা গেল যে ল কমিশন সেও নির্বাচনী সংস্কারের সুপারিশ করেছে এবং সুপ্রিম কোর্টও বিভিন্ন সময় তার জাজমেন্টের মাধ্যমে রায়ের মাধ্যমে নির্বাচনী সংস্কারের কথা বলেছে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতবর্ষের যে নির্বাচনী ব্যবস্থা সেটাকে আরও বেশি স্বচ্ছ ও নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য। কেননা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন পরিচালনা ছাড়া কোনো গণতান্ত্রিক দেশের পক্ষেই সাফল্য লাভ করা বা এগিয়ে যাওয়া সম্ভব নয়। কাজেই নির্বাচন ব্যবস্থা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা, এটা একটা অন্যতম একটি রক্ষাকর্তা। সেই কারণেই ভারতবর্ষে নির্বাচনী ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করার জন্য, আরও বেশি স্বচ্ছ নিরপেক্ষ করে গড়ে তোলার জন্য, গণতন্ত্রের ভিত্তিকে সবল করার জন্য এই সমস্ত বিভিন্ন কমিটি কমিশনের সুপারিশ করা হয়েছে। তো যাই হোক, এছাড়াও আরেকটি কমিশন গঠন করা হয়েছিল ভেঙ্কটাচালাইয়া কমিশন 2000 সালে। তো এখন পর্যন্ত দেখা গেছে যে এই সমস্ত বিভিন্ন কমিটি কমিশনের সুপারিশ অনেক কিছুই সরকার গ্রহণ করেছে, অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে, আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে এই সুপারিশগুলো কার্যকর করা আজও সম্ভব হয়নি। এবং অনেকের মতেই যে রাজনৈতিক নেতৃবৃন্দেরই হয়তো অনীহা বা রাজনৈতিক অনিচ্ছা, যে কারণেই সমস্ত সুপারিশগুলো বাস্তবায়ন করা এখনও সম্ভব হয়নি। যাই হোক, এখন পর্যন্ত যে সমস্ত সংস্কার ইতিমধ্যে গৃহীত হয়েছে সেগুলো হলো দলত্যাগ বিরোধী আইন, 1985 সালে এটা করা হয়েছিল। রাইট, এটাও একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার পথে একটা অন্তরায়, একটা বাধা, একটা প্রতিবন্ধকতা। কাজেই দলত্যাগ বিরোধী আইন পাশ করা হয়েছিল 1985 সালে। ভোটদাতাদের বয়সসীমা 21 থেকে 18 করা হয়েছে 1988 সালে 61তম সংবিধান সংশোধনের দ্বারা। তাছাড়াও বুথ দখল সংক্রান্ত অপরাধের শাস্তি প্রদান ও রাজনৈতিক দলের বাধ্যতামূলক নথিভুক্তকরণ সংক্রান্ত দুটি আইন পাশ করা হয়েছে। সব নির্বাচন কেন্দ্রে ইলেকট্রনিক যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। ভোটদাতাদের পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা হয়েছে। কমিশন কর্তৃক নির্বাচন কেন্দ্রে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং লোকসভা ও বিধানসভার ক্ষেত্রে জামানতের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। তবে বিশেষ করে এই বিভিন্ন কমিটির কমিশনের সুপারিশ সত্ত্বেও দেখা গেছে যে আজ অবধি ভারতবর্ষের বিভিন্ন লোকসভা বা বিধানসভা নির্বাচনে এখনও পুরোপুরি নির্বাচন ব্যবস্থা দুর্নীতিমুক্ত হতে পারেনি, স্বচ্ছ হতে পারেনি, সম্পূর্ণভাবে নিরপেক্ষ হয়ে উঠতে পারেনি। এবং আগামী দিনে শুধুমাত্র বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র আইনি ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা, সুপারিশের মাধ্যমেই কিন্তু এই নির্বাচনী ব্যবস্থাকে স্বচ্ছ এবং নিরপেক্ষ করে গড়ে তোলা যাবে না। যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষ, নাগরিকবৃন্দ, পুরো সমাজ, জনগণের চেতনা বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে স্বচ্ছ ও নিরপেক্ষ করে গড়ে তোলা সম্ভবপর হবে না। থ্যাংক ইউ।